আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, কাছে কিংবা দূরে, বিশ্ব জুড়ে যে যেখানে বসে আরডিটিভি কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ লাইভ প্রোগ্রামটি দেখছেন এবং শুনছেন, এবং পরবর্তীতে যারা এই লাইভ প্রোগ্রামটি দেখবেন, সকলকে জানাচ্ছি আরডিটিভি তথা রেনেসাস ডাক টেলিভিশন কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ প্রোগ্রাম। আজকের আমাদের বিশেষ প্রোগ্রামের আলোচ্য বিষয় হচ্ছে আত্মকৃত সিলেটবাসী। অর্থাৎ আপনারা জানেন যে সিলেটে প্রায় 2 সপ্তাহ যাবৎ বন্যা চলতেছে। সেখানে বর্তমান পরিস্থিতি কি এবং বর্তমানে সিলেটবাসী কেমন আছে, বিশেষ করে হবিগঞ্জ এবং সুনামগঞ্জের অধিবাসীরা বর্তমানে কেমন আছে, কোন অবস্থায় আছে, এবং এখানে যারা প্রত্যক্ষ গিয়ে দেখেছেন, আমরা তাদের মধ্য থেকে একজনকে নিয়ে আসছি। আমাদের সাথে অতিথি হিসেবেও আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব মুফতি মিজানুর রহমান। মুফতি মিজানুর রহমান স্যার, আপনাকে আরডিটিভির পর্দায় স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক ভাই বন্ধুরা, যে যেখান দিয়ে আমাদের কাছ থেকে শুনছেন এবং আমাদের আজকের এই চ্যানেলের সঞ্চালক এবং অন্যান্য সহযোগী বন্ধুরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের সাথে আজকে আরো উপস্থিত রয়েছেন যিনি এই সিলেটের প্রত্যক্ষ অবস্থা দেখছেন গতকালকে। তার সাথে আমার সাথে কথা হচ্ছিল, যেভাবে মূলত তার কথা শুনি আমি সাথে সাথে ডিসিশন নিলাম যে আসলে এই বিষয়ে আমাদের একটা লাইভ প্রোগ্রাম করা। আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আল জুবায়ের নিলয়। আল জুবায়ের নিলয়, আপনাকে আরডিটিভির ভুবনে জানাচ্ছি। আরটিভি কলা কৌশলদের আমার পক্ষ থেকে ধন্যবাদ আমাকে এই বিশেষ প্রোগ্রামে ডাকার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা সরাসরি মূল প্রোগ্রামে চলে যাচ্ছি। আল জুবায়ের নিলয়, আপনি আমাকে যেমনটা বলতেছিলেন যে সিলেটের আত্মপ্রীত মানুষ এখন এতটাই মানবেতর জীবন যাপন করতেছে যেগুলো ভাষায় প্রকাশ করার মতন নয়, এবং তাদের সেই করুণ পরিস্থিতি আপনি যেভাবে দেখে এসেছেন, আপনি সব গতকালকে দেখেছেন, সেটা একটু আমাদেরকে বর্ণনা করবেন। প্রথমত আমরা 2 দিন আগে থেকে প্ল্যান করি যে ওই সিলেটের আমাকে উদ্দেশ্যে শুনতে পাচ্ছেন? ত্রাণ। জি, আমি শুনতে পাচ্ছি। সিলেটের উদ্দেশ্যে আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যাঁ, এবার বলেন, এবার বলেন। আচ্ছা, টেকনিক্যাল প্রথমত প্রবলেম। আমরা প্ল্যান করি যে সিলেটের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এরপরে আমরা সেখানে পৌঁছাই। প্রায় 6 ঘন্টা জার্নি ছিল। 6 ঘন্টা জার্নির পর আমরা সেখানে পৌঁছাই। আমরা মূলত টার্গেট করি সুনামগঞ্জ উপজেলা জেলা সুনামগঞ্জের পাকুড়িয়া বাজার স্থানে আমরা যাই। যাওয়ার পর সেখানে যে চিত্রটা আমরা প্রথম থেকে গাড়ি থেকে দেখছিলাম, আমরা হবিগঞ্জ থেকে মূলত পানি দেখছিলাম। পানি, মাঠে পানি, সেখানে পানি অল্প, এবং আমরা যত উপরে যাচ্ছি, সিলেটের দিকে যাচ্ছি, তত পানি বাড়তে দেখতে পাই আমরা। এবং পানিগুলো নিচের দিকে নামছে নদী হয়ে। আমরা সুরমা নদীতে দেখেছি পানি নামতেছে। আমরা সব যে নদীগুলো আছে ওখানে, আর সব নদীগুলো থেকে পানিগুলো নামছে। তো আস্তে আস্তে যখন আমরা ভিতরে যাই, পাকুড়িয়ার দিকে যাই, তখন দেখতে পাই আমরা যে রাস্তার 2 পাশে মানুষজন ঘর বাড়ি বানাচ্ছে, মানে ছোট ছোট করে পলিথিন থেকে ঘর বাড়ি বানাচ্ছে। এরপরে উক্ত জায়গায় মানুষজন বসবাস করতেছে, এবং রাস্তার একটি লেন, পুরো সম্পূর্ণ একটি লেন, সেটি তোমার লেনটা চাল চাল শুকা দিয়ে লেনটা পুরো আটকা। গাড়িগুলো চলছে সব একটি লেন দিয়ে। এখন এটা একটা বড় সমস্যা দেখা দিয়েছে যে গাড়িগুলো সব একটা লেন দিয়ে, এমনি রাস্তা এক লেনের রাস্তা, তার ভিতর দিয়ে আরো অর্ধেক লেন আটকানো। এখন কিছু করার নেই, মানুষজন চাল শুকা দেওয়ারও জায়গা নেই, কোনো শুকনো জায়গা নেই, উঁচু ভূমি নেই। উঁচু ভূমি বলতে রাস্তা আছে। তো আমরা আস্তে আস্তে আগাই সামনের দিকে। তো ত্রাণের গাড়িগুলা এগুলা রাস্তায় দাঁড়িয়ে মানুষদের, রাস্তার পাশে যারা আছে তাদের কভার করতেছে, মানে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করতেছে, এবং খাবারেরটা হলো শুকনা খাবার। তো আমরা আস্তে আস্তে ভিতরে যাই। পাকুড়িয়া বাজার, প্রথমে নোয়াখালী বাজার হয়ে পাকুড়িয়া বাজারের দিকে আগাই। পাকুড়িয়া বাজার এলাকায় অবশ্য সবকিছু স্বাভাবিক। আসলে আমি তাদের কাছে জিজ্ঞাসা করছি বাজারে পণ্যের দাম ব্যাপারটা নিয়ে। তো তারা বললো যে পণ্যের দাম সবসময় বেশি, শুধু একটা দিন, বছরে একটা দিন
সেই সময়টা বা দামটা বাড়ানোর কোনো সিস্টেম নাই তাদের হাতে, কারণ হলো বাজার মনিটরিং সিস্টেমটা ওখানে ওই দিনটায় প্রকট, তো মানুষজন বাজার করতে পারতেছে, এটা ঠিক আছে। তারপরে আমরা পাকুলিয়া বাজার থেকে একটু সামনে একটা গ্রামের দিকে আগাই, তো আমাদের যেখানে ত্রাণ দেওয়ার টার্গেটটা থাকে। তো ওখানে যাওয়ার পর দেখছি আমরা একটা আঞ্চলিক রাস্তা সম্পূর্ণ 20 ফুট পানির নিচে চলে গিয়েছে। এখানে আমাদের গাড়ি নিয়ে যাওয়ার মতন কোনো স্কোপ নাই, এবং সেনাবাহিনীর গাড়িগুলো সেখানে ঢোকার মতন কোনো স্কোপ নাই। তো মাঠে আমরা যখন নৌকায় উঠলাম, আমরা ত্রাণগুলো সব নৌকায় উঠালাম, মাঠে আমরা নৌকা থেকে মানে মাপার চেষ্টা করলাম যে ওখানে পানির গভীরতা কত। মাঠ থেকে পানির যে উচ্চতা সেটা হলো 20 ফুট। 20 ফুট গভীরতায় মাঠগুলো চলে গেছে, এবং আপনার যে নদী, ওখানে যে ছোট ছোট আঞ্চলিক যে সুরমা নদীর শাখা নদীগুলো আছে, এগুলো আসলে বোঝার উপায় নাই যে কোথায় নদী আছে, কোথায় মাঠ, কোথায় মানুষের ঘরবাড়ি, এগুলো বোঝার কোনো উপায় নেই। এমন আছে যে মানুষের ঘরবাড়ি পানির নিচে ডুবে গেছে, এরকম ঘরবাড়ি মাঠের মধ্যে ঘর ছিল, এগুলো ডুবে গেছে। তো উক্ত সময় আমরা আস্তে আস্তে ট্রলার যোগে আমরা সামনে আগাই, সামনে আগানোর পরে প্রায় 5 কিলোমিটার ভিতরে যাই, গ্রামের মধ্যে 5 কিলোমিটার ভিতরে। তো 5 কিলোমিটার ভিতরে যাওয়ার পরে আমরা যে চিত্রটা দেখতে পাই, সে চিত্রটা হলো মানুষজন হাহাকার করছে খাবারের জন্য। আমরা আসলে ত্রাণ একটা লিস্টেড ত্রাণ নিয়ে গিয়েছি, এখন সবাইকে তো দেওয়া সম্ভব না, আমাদের তো একটা সীমাবদ্ধতা আছে। তো মানুষের এমন একটা অবস্থা যে তারা বলতেছে, ভাই আপনারা যদি লিস্ট না করতেন তাহলে দেখা যাচ্ছে এখানে খাবার নিয়ে কারাকারি মারামারি লেগে যেত। তো এরপরে আমরা ত্রাণটা দেই খুব মানে এখন কিছু সবার জন্য আর কি মূলত চেষ্টা করে বিস্কুট দিয়ে গেছিলাম, যে কেউ অখুশি না হয়, যারা আছে সবাইকে কিছু একটা দিয়ে আসতে পারি। তো বিস্কুট দিয়েছি এবং অন্যান্য ইকুইপমেন্ট যেগুলো নিয়েছি। এখন ওখানে যে সংকট, যেটা মেডিকেল ইকুইপমেন্টের যে সংকট, এই সংকট গুলো আসলে বড় দেখা যাচ্ছে, কারণ এত বড় এরিয়াটা কভার হচ্ছে না, আবার সবাই পানির নিচে। আপনি একবার চিন্তা করেন যে একটা ঘর আপনার পাও ভিজে সমান পানি আছে একটা ঘরে, সেই ঘরটা থাকার মতন কোন স্কোপ আছে? সেখানে হাঁটু সমান পানি এক একটা ঘরে, এক একটা কোমর সমান পানি, সেই ঘরে থাকার মতন কোন স্কোপ নেই। জি, চিত্রটা আমরা যেটা দেখতে পাই ওখানে। এখন আমরা যখন আমরা ওখানে আবার আসবো, জি আমরা আবার আসবো। আমরা এবার এই পর্যায়ে যাচ্ছি মুফতি মিজানুর রহমান স্যার আপনার কাছে। আল জুবাইর নিলয় যেভাবে বলছিল, ওরা সেখানে গিয়েছিল মেডিকেল ইকুইপমেন্ট সহ, এবং পাশাপাশি ওনাদের পক্ষে পসিবল হয়েছিল, ওনারা সেভাবে গিয়েছিল, এবং উনি খুব করুণ অবস্থা বলতেছিল, হয়তো নেটের প্রবলেমের কারণে আমরা শুনতে পারিনি। এবং এর আগে আমি ফোনে তার সাথে যতটা আলাপ করেছিলাম, অত্যন্ত খুব হৃদয় বিদারক একটা পরিস্থিতির কথা বলছিল। এবং যারা যাচ্ছে, আমি স্পেশালি বলবো যে আমাদের সম্মানিত মা বোনদের স্যানিটারি ন্যাপকিন বা স্যানিটারি প্যাড, যেটা এইটারও কিন্তু একটা ব্যবস্থা রাখা উচিত। হ্যাঁ, সার্বিকভাবে আপনি যেটা শুনলেন মুফতি মিজানুর রহমান স্যার, আপনি একটু বিষয়টা যদি মূল্যায়ন করতেন। ধন্যবাদ তলহা মাহমুদ ভাই। আমি অনেকটা নীরব নিথর হয়ে জুবায়ের ভাইয়ের আলোচনাটা শুনতেছিলাম। যদিও আমরা যারা জুবায়ের ভাইয়ের মুখ থেকে ওই জায়গাটার বন্য কবলিত এলাকার এবং ওই বন্য কবলিত এলাকা থেকে যারা একেবারেই প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যারা বসবাস করতেছে, তাদের একটা অবস্থা জুবায়ের ভাই বর্ণনা করতেছিল, হয়তোবা তিনি দেখে এসেছেন, এবং এর চাইতেও অনেক করুণ অবস্থা ওখানে যারা বাস্তবে বসবাস করতেছে। আমরা ইতিপূর্বেও এই সিলেটবাসীর বন্যার পরিস্থিতি নিয়ে যে লাইভটা করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে আসলে যারা ওখানে সহযোগিতা করতে যাচ্ছে তারা ফার্স্ট পার্সন, তাদের সমালোচনা করার মতো কোনো যোগ্যতাই আমাদের নাই। আর এটা আমরা পরামর্শ দিয়েছিলাম যাতে যেই ত্রাণগুলো ওদিকে যাচ্ছে, আসলে যাদের যতটুকু প্রয়োজন এই সুষম বন্টন আমরা যেন ততটুকু করতে পারি, এবং ততটুকু করার ক্ষেত্রে আমাদের এক্সট্রা যতটুকু শ্রম দেওয়া দরকার ততটুকু দেওয়ার ক্ষেত্রে যেন আমরা পিছপা না হই। তার কারণ অত্যন্ত প্রয়োজনের সময়ের সহযোগিতাটা এত বেশি প্রয়োজন হয় যে ভুক্তভোগী সেই কিন্তু সেটা অনুভব করতে পারে, এবং সে ওই দৃশ্যটা কখনো ভুলতেও পারে না। সেই জায়গা থেকে যে সিলেটবাসীর যারাই ত্রাণ দিতে যায়, তারা তাদের জায়গা থেকে তাদের রেঞ্জের ভিতরে ত্রাণ দিয়ে অনেকে চলে আসে।
হ্যাঁ, আবার মানে আমিও অনেক দুস্থ ব্যক্তিদের, আমি ইমাম সমিতির সাথে সংশ্লিষ্ট থাকার কারণে অনেকের মাঝেই বিভিন্ন সময় এই ত্রাণ দিতে গিয়ে দেখা যাচ্ছে যে আসলে প্রত্যেকের প্রয়োজনটা এত ভাবে ফিল করা হয়, প্রত্যেকে এত বেশি ভিড় জমানো হয়, তখন কাউকেই না দিয়ে পারা যায় না। হ্যাঁ, প্রত্যেকেই দিতে দিতে হচ্ছে। কিন্তু এই জিনিসটাকে কন্ট্রোল করাটা একটা বিশাল লিডিং ব্যাপার, যে আসলে যারা পাচ্ছে তাদেরকে দ্বিতীয়বার না দেয়া, আর একটু কষ্ট হলেও যারা মোটেই পাচ্ছে না তাদের কাছে যেন ডিস্ট্রিবিউশন করাটা অত্যন্ত জরুরি একটা ব্যাপার। এখানে আমি আর একটা বিষয় উপস্থাপন করব, সেটা হচ্ছে যে আমি একটা এক্সাম্পল দেব। সে এক্সাম্পল হচ্ছে একটা শিশু কান্না করতেছে, যে কোনো কারণে কান্না করতেছে। এখন ধরেন সে ক্ষুধার কারণে কান্না করতেছে, এখন তার মা যদি তাকে কোলে তুলে নেয় তাহলেই সে যতটা উপশম পাবে। অন্য কেউ যদি তার মুখে খাবার তুলিয়ে দেয় তারপরেও কিন্তু সে অতটা উপশম পাবে না। আমি এই জায়গাটায় যে একটা শিশুর মন বোঝা, একটা শিশুর প্রয়োজন মেটানোর ক্ষেত্রে পাওয়ারটাকে বর্ণনা করতেছে। এই পাওয়ারটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাকে যা দিয়েছে তা কাউকেই দেয় নাই, তা কাউকেই দেয় নাই। তেমনি ভাবে একটি দেশের সবচেয়ে বড় অভিভাবক হচ্ছে গভর্নমেন্ট, সরকার, প্রশাসন। অঙ্গ সংগঠনগুলো যে জায়গা থেকে যতই কিছু দেখ না কেন, গভর্নমেন্টের পক্ষে যেটা প্রশাসনের নেতৃত্বে বা গভর্নমেন্টের পক্ষে যেটা করা সম্ভব, এটা কিন্তু একটা অঙ্গ সংগঠনের সাথে তুলনা করা এটা বোকামি হবে। সুতরাং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই বন্যা কবলিত অঞ্চলের মানুষের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ত্রাণ পৌঁছানো, তাদেরকে চিকিৎসা সামগ্রী পৌঁছানো, সেটা যতটা জটিল হোক না কেন, এটা গভর্নমেন্টের পক্ষে সলিউশন করা অত্যন্ত সহজ। গভর্নমেন্টের পক্ষে এই সমস্যার সলিউশন করাটা যতটা সহজ, ততটাই অন্যান্য ছোট ছোট সংগঠনের পক্ষে, ব্যক্তির পক্ষে সেটা কিন্তু ততটাই জটিল। সুতরাং গভর্নমেন্টের সরকারিভাবে ত্রাণ দেওয়া সহ অঙ্গ সংগঠনের এবং দানশীলদের ত্রাণ যদি ওই সঠিক ব্যক্তিদের, যাদের দরকার তাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে যদি গভর্নমেন্ট লিড দিত, তারা তাদের ফোর্সের মাধ্যমে সহযোগিতা করত, তারা তাদের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করত, তাহলে আমার মনে হয় যে আসলে অ্যাকচুয়ালি যারা সমস্যায় রয়েছে তাদের সমাধানের ক্ষেত্রে, তাদের প্রয়োজন পূরণের ক্ষেত্রে যারা দান করতেছে, যারা টাকা খরচ করতেছে, তাদের এই টাকাটা সঠিক জায়গায় প্রয়োগ হইতো। সঠিক জায়গায় একটি পরিবার, একটি মানুষ যদি বিপর্যয়ের শেষ পর্যায়ে গিয়ে পৌঁছায়, তারপর যদি আমি তাকে রাশি রাশি খাবার দেই, তাকে রাশি রাশি আমরা মানে চিকিৎসা সামগ্রী দেই, কি উপকার হবে? কি উপকার হবে? ক্ষতি যা হলো তো হয়েই গেল। হ্যাঁ, এবং আরো দুঃখজনক ব্যাপার যে আমাদের দেশের মানুষ, আমাদের দেশের প্রচার মিডিয়া এই কিছুদিন পূর্বে সিলেটবাসীর বন্যার সংবাদ, বন্যার চিত্র, তাদের দুঃখ দুর্দশার অবস্থা যেভাবে প্রচার হয়েছিল, সেই স্পিরিটটাও যেন কেমন কমে গেছে। আমি আগে ফেসবুকে ঢুকলে আমার পেজ দেখলে গিয়ে প্রত্যেকটা পর্যায়ে একের পর এক সিলেটবাসীর অবস্থা বর্ণনা করার ধারাবাহিকতা চলতেই ছিল, কিন্তু এখন সেই চিত্রটা কেন যেন মনে হয় যেন সিলেটবাসী তাদের সম্পূর্ণ পূর্বের অবস্থায় ফিরে আসছে। কিন্তু না, এজন্য যারা ত্রাণ দিচ্ছেন, যারা ডিস্ট্রিবিউশনে আছেন, বা যারা এটাকে ম্যানেজ করার ক্ষমতা রাখেন, যারা সরকারের দায়িত্ব পর্যায়ে আছেন, প্রত্যেকের কাছে এটা অনুরোধ করব যে আসলে যেন অ্যাকচুয়ালি যাদের কাছে ত্রাণ পৌঁছায় না এবং যাদের অত্যন্ত জরুরি প্রয়োজন, তাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহার করা দরকার, যেভাবে তাদের কাছে পৌঁছানো করা দরকার, সেভাবে যেন আমরা করতে পারি এবং সেক্ষেত্রে যেন আমরা পিছপা না হই। এক্ষেত্রে আমরা এই সমস্ত ব্যক্তিবর্গের প্রতি, সংগঠনের প্রতি আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এ পর্যায়ে রাখছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ স্যার। আপনি যেমনটা বলতেছিলেন যে মিডিয়া ভাইরা যদি সামনের দিকে অগ্রসর হতো, তারা যদি তাদের দায়িত্বটা আরেকটু যদি গতিশীল ভাবে পালন করতো, তাহলে মনে হয় মানুষ আরো সচেতন হতে পারতো। মিডিয়ার ভাইদের কাছে আমরা রিকোয়েস্ট করব আজকে আমাদের এই ছোট্ট প্রোগ্রামের পক্ষ থেকে যে আপনাদের সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ শ্রমটুকু
একটু আপনাদের একটা শেয়ারের মাধ্যমে, আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কিন্তু এখন লাখো মানুষ জানার একটা সুযোগ তৈরি হয়েছে। হ্যাঁ, সুতরাং যে সমস্ত ভাইরা মিডিয়ায় আছেন, ইভেন যারা এই মুহূর্তে যারা প্রোগ্রামটি শুনতেছেন এবং পরবর্তীতে যারা শুনবেন, তাদেরকে অনুরোধ করব, আপনার একটা শেয়ার হয়তো এমন জায়গায় গিয়ে পৌঁছতে পারে যে সেখান থেকে একটা বড় ধরনের সাহায্য আসার সম্ভাবনা আছে বা সাহায্য আসতে পারে। তো সুতরাং আমাদের যার যার স্থান থেকে যতটুকু পসিবল আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব। কারণ কেউ বুদ্ধি দিয়ে, কেউ মেধা দিয়ে, কেউ শারীরিক শ্রম দিয়ে, কেউ অর্থ দিয়ে, যার পক্ষে যতটুকু সম্ভব সে কিন্তু সেইভাবেই কাজ করবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। জি, আল জুবাইর নিলয়, আমি আপনার কাছেই ফিরে আসবো। হ্যাঁ, তবে একটু নেট সমস্যা দেখা যাচ্ছে। আমাদের মনে হয় টেকনিক্যাল সমস্যা। আমাকে শুনতে পাচ্ছেন কিনা এখন? জি জি হ্যাঁ জি, হ্যাঁ, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে বিদ্যুৎ চলে গিয়েছে, দুঃখিত সম্মানিত দর্শক এবং শ্রোতা, আসলে বিদ্যুৎ একটু প্রবলেম করতেছে। যাই হোক, আপনি আমাকে যেটা ফোনে বলতেছিলেন যে অনেক দুর্গম এরিয়া এমন রয়েছে সেখানের লোকেরা আপনাকে এভাবে জানিয়েছে যে তারা এখন পর্যন্ত কোনো প্রকার সহযোগিতা পায়নি, তাদের কাছে কেউ সহযোগিতার হাত বাড়ায়নি, তারা অত্যন্ত জি জি মানবেতর জীবন যাপন করতেছে, খুবই আত্মপীড়িত অবস্থায় তারা লাইফ লিড করতেছে এবং তাদের ঘরে থাকার ব্যবস্থা নেই, ইভেন তারা রাস্তায় জীবন যাপন করতেছে এবং সাপের একটা উপদ্রবের কথা বলছিলেন। এই দুইটা বিষয় যদি একটু বুঝিয়ে বলতেন আমাদেরকে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানুষের হাতে বর্তমানে মোবাইল ফোনটা আছে এবং মানুষ যোগাযোগ করতে পারতেছে। মানুষ হয়তো সেখানে পায়ে হেঁটে যেতে পারছে না, কোনোভাবে যেতে পারছে না, কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে শহরে বা মানুষের সাথে যোগাযোগ করতে পারছে। তো এইভাবে এখন ওইখানে যারা যারা 10 থেকে 15 কিলোমিটার ভিতরে গভীরে আছে, এখন তারা ওই মোবাইল যোগে আমাদের সাথে যোগাযোগ করছে আর কি, যে এভাবে এভাবে সমস্যায় আছি। কিন্তু আমি মূলত ওখানে যাওয়ার পরে যেটা শুনতে পারলাম যে তারা এই যে 5 কিলোমিটার ভিতরে যারা আছে তাদের নিকটবর্তী আত্মীয় তাদের সাথে ফোন দিয়ে একটু কান্না করছে যে যেন ত্রাণটা ওই পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করতে পারে, যে তোমরা যদি পাও আমাদেরকে একটু দেওয়ার ব্যবস্থা করতে পারো। আর সাপের উপর তো বলতে হলো, চারদিকে পানি, মাঠ ভর্তি পানি। আগে যে প্রাণীগুলো আপনার ইঁদুর, সাপ, এগুলো আপনার তো মাঠে ছিল, এইগুলা পানির ভিতর তো থাকার কোনো স্কোপ নেই, এরা তো সরাসরি মানুষের ঘরে ঘরে উঠে যাচ্ছে। আপনার যে যারা ঘরেও তো পানি, আপনি এমন তো না যে ঘরে পানি নেই, কিন্তু ঘরের মাচা আছে, দেখা যায় যে শুকনো জায়গা আছে, এই শুকনো জায়গাগুলোতে রাস্তা দিচ্ছে। এখন শুকনো জায়গায় মানুষ আর এই সাপ এগুলোতে একসাথে থাকার মতন অবস্থা না। যখন মানুষ সেখানে ইয়া করবে, থাকার জায়গার জন্য যাবে, তখন তো এই সাপগুলো আক্রমণ করবে। তো পরিস্থিতি খুব খারাপ। আর খাবার একটা বড় বিষয়, মানে শুধু মানুষের খাবারের অভাব নেই, এখানে এখানে কুকুর আছে, আপনার যত প্রাণী, সবারই তো খাবারের ডিমান্ড আছে। এখন শুধু তো এগুলো মানুষের খাবারের অবস্থা নেই, এখন তো সবার ভিতরে হাহাকার, সবার ভিতরে প্রচুর হাহাকার। এইগুলো তো এখন বিপজ্জনক হয়ে উঠছে। এই বিষয়গুলো আর কি সরকারের নজর দেওয়া উচিত। আল জুবাইর নিল, এখানে একটা বিষয় আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আপনি আমাকে বলছিলেন যে সেখানে এই করুণ পরিস্থিতির মধ্যে এক শ্রেণীর ডাকাত পড়েছে, যারা সুযোগ পেলেই লুটে নিচ্ছে মানুষের যার যে পরিমাণ অর্থ সম্পদ, মানে তো নেই, তারপরও যতটুকু আছে ততটুকু তারা লুটে নিচ্ছে। এই ডাকাতদের সম্পর্কে একটু যদি আসলে, এবং আপনি আরো বলতেছিলেন মূলত আপনারাও একটা শঙ্কার মধ্য দিয়ে সেখানে প্রবেশ করেছিলেন এবং অনেক মানুষ আছে এরকম যে যারা ত্রাণ নিয়ে যাচ্ছে, বাট একটা ভয় ভীতি এবং স্বতন্ত্রতার কারণে, হ্যাঁ, ভীত স্বতন্ত্রস্ত পরিস্থিতি কন্ডিশনের কারণে তারা ভিতরে প্রবেশ করতে পারতেছে না, ডাকাতদের উপদ্রবের কারণে। এই বিষয়টা একটু যদি আমাদেরকে বলতেন। আচ্ছা, বিষয়টা হলো আপনার গ্রামের বাড়িগুলা তো একটু দূরে দূরে হয়, একটা ঘর থেকে আরেকটা ঘর একটু দূরে হয়। তো ডাকাতরা ট্রলার নিয়ে, ট্রলার যোগে, যেহেতু চারদিকে পানি, এখন তো ট্রলার যোগে যাতায়াতটা খুব সহজ হয়ে গেছে। তাদের নিজস্ব ট্রলার নিয়ে এসে সে এক এক ঘরে থামছে রাত্রেবেলা, তারপরে ঘরে লুটপাট করছে। মানে এখানে বলার কিছু নাই, এখন কেউ কিছু বলতে পারছে না, কারণ এত বড় গ্রাম, এত হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, এর মধ্যে এক সাইডে যদি চুরি হয়, এখন থানা কয়টা আছে, আপনার পুলিশ কতজন আছে যে এটা ধরে রাখবে? আপনার ওই অজপাড়া গায়ে চুরি হচ্ছে, পুলিশ হলো যায় সদরে, সে পুলিশের ফোন দিলে পরে এতক্ষণে আপনার ধরেন চুরি টুরি ডাকাত থেকে হয়ে পুরা অবস্থা খারাপ করে তারপর চলে যায়, তাই না? তারপরে এই ডাকাতরা আসলে প্রতিদিনই আসছে। আর সব থেকে হলো সামনে হলো কোরবানির হাট, এই মানুষগুলোর যে গরুগুলো,
এই গরুগুলো ধরে রাখার মতন এখনো কোনো অবস্থা নাই। গরু যে বাইরে রাখবে, মানুষ কোথায় থাকবে আর গরু কোথায় থাকবে? এই গরু যদি নিতে আসে তাদের দিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এখন গরুগুলো টলার করে নিয়ে আসছে এবং এই গরুগুলো তারা দিয়ে দিতে হচ্ছে। এখন তাদের নিজের থেকে মুখ থেকে শোনা যে অমুক দিন তার গরুটা নিয়ে গেছে, অমুক দিন অমুকের গরুটা নিয়ে গেছে। তারপরে এখন তারা একটা ম্যানেজিং কমিটি গঠন করেছে, মানে 5 সদস্য করে সবাই একটা একটা টলার নিয়ে আশেপাশে একটু টহল দিচ্ছে, কিন্তু তাদের পক্ষে এই সাহসটা নাই যে তাদের ডাকাতদের আটকাবে। কারণ একটা ছুরির সামনে আসলে সাধারণ মানুষ এই পরিস্থিতিতে এখন কিছুই না। এই আর কি পরিস্থিতি। স্যার, মুফতি মিজানুর রহমান স্যার, যে এই পরিস্থিতিতে আপনি কি বলবেন যে এই মানুষের করুণ পরিস্থিতি, সেখানে এক শ্রেণীর মানুষ একটা তাদের জন্য সোর্স নিয়েছি, সোর্স অফ ইনকাম, কিংবা মানুষের এর থেকে কি নির্মম মানবতা হতে পারে? তল্হা মাহমুদ ভাই, অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার, যেটা আমরা জুবায়ের ভাইয়ের আলোচনার মাধ্যমে ওই জায়গাটার চিত্র দেখলাম, যে একটা জায়গা থেকে আমরা আলোচনা করতেছি যে কিভাবে এই বন্যা দুর্গত মানুষদের কাছে আমরা সহযোগিতা পৌঁছাতে পারি। ঠিক এই জায়গাটায় ভিন্ন একটা চিত্র, যে আর এক মহলের লোক তাদের যতটুকু যা আছে তাও লুটে পুটে নিচ্ছে। যে দুঃখজনক একটা ব্যাপার, তারা যারা গবাদি পশুগুলো রাখার জায়গা নেই বা যতটুকু জায়গায় তারা ওটাকে কোনোভাবে সেফ রাখতে চাচ্ছে, সেখানেও আহ বিভিন্ন ডাকাতরা ট্রলার নিয়ে এসে সেগুলো নিয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুবুদ্ধি দান করুক। আপনি একটা জিনিস দেখবেন তলহা মাহমুদ ভাই, যে শুধু সেটা না, আপনি আমাদের দেশের বা আমাদের দেশের যে নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, এবার কাউকে হত্যা করে টুকরো টুকরো করে ফেলানো, কারো সম্পত্তি লুটপাট করে নিয়ে যাওয়া, এই যে অমানবীয় পশু সুলভ আচরণের যেই দৃশ্যটা, এটা শুধু এই ছেলেবাসীর জন্য না, সকলের ক্ষেত্রে। আমি অনেক অনেক ক্ষেত্রে বুঝি না যে একটি নারী, যদিও প্রসঙ্গটার এক্সাম্পলটা অন্যদিকের, যে একটি নারী দুর্বল দেহ, কয়েকজন মিলে নারীটাকে নিয়ে গেল এবং ওই নারীর দেহটাকে ব্যবহার করে তারা তাদের কামনা বাসনা পূরণ করলো। আবার সর্বশেষ সেই জীর্ণ শীর্ণ ছিন্ন বিচ্ছিন্ন শরীরটাকে তারা হত্যা করে তার রূহটাকে বের করে ছাড়লো। এরাও তো মানব, এরাও তো আমাদের সমাজে এ ধরনের দোপায়া জানোয়ার নিয়েও তো আমরা আমাদের সমাজে বসবাস করি। ঠিক এরকম কিছু দোপায়া জানোয়ার তো ওখানেও আছে। সেই জায়গাটা থেকে আমি আবার সে জায়গায় গিয়ে বলবো যে গভর্নমেন্ট এই জায়গাটায়, যে আপনি যে কথাটা বললেন, যে মানে জুবায়ের ভাই যে কথাটা বললো, যে প্রশাসনিক লোকের সংখ্যাও তো সীমিত। হ্যাঁ, প্রশাসনিক সংখ্যাও সীমিত। এই জন্য ওই সমস্ত ভাইদেরকে একটু নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনে ওখানে ফোর্স বৃদ্ধি করা উচিত। এবং এই যে ওনাদের ব্যক্তিগত উদ্যোগে যে রাত্রে যে একটা টহলের যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা কিন্তু একটা সবচেয়ে কার্যকর ব্যাপার। প্রয়োজনে ওইটাকে আরো শক্তিশালী করা উচিত। ওই বিষয়টা আরো শক্তিশালী করা উচিত, যে তারা যেভাবে তাদের পথঘাট চিরে তারা তাদের মানে যে সমস্ত জায়গাটায় আক্রমণ করা হয়, এই সম্ভাব্য প্লেসগুলো কিন্তু এলাকাবাসী ভালো চেনে। হ্যাঁ, তবে এই ছোট ছোট টিমগুলোকে যদি প্রশাসন তাদেরকে রাহবার করে, স্থানীয় লোকদেরকে রাহবার করে যদি তাদেরকে প্রশাসনিক লেভেল থেকে যদি সহযোগিতা করা হয়, তাহলে এই অমানুষগুলোকে মানে ঠেকানো সম্ভব বা তাদেরকে প্রতিহত করা সম্ভব। আমি অনেক ক্ষেত্রে বলবো, দেখেন, সবকিছু যে আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলা যেন এই সিলেটবাসী ভাইদেরকে, এই সমস্ত সমস্যায় জর্জরিত ভাইদের পাশে দাঁড়ান। আল্লাহ আপনি হেফাজত করেন, আয় আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলার সহযোগিতা ছাড়া কি বা তাদের জন্য আমরা করতে পারি। যেমন দেখেন, আজকে তল্লাহ মাহমুদ ভাই আমরা আরো লাইফে আলোচনা করেছি, আজকে আরো লাইফে আলোচনা করতেছি। আমরা কিন্তু সকলকে পরামর্শ দিতে পারছি, অনুরোধ করতে পারতেছি, আমরা পারতেছি না ওই সমস্ত ভাইদের পাশে দাঁড়াতে। সুতরাং আমাদের অবশ্যই উপলব্ধি আসা উচিত যে আমরা চলে যাব। আমি এর আগেও বলেছি যে শুধু সেটাই না, সারা দেশ থেকে অনুদানের পরিমাণটাও এত বেশি আসা উচিত যে অঙ্গ সংগঠনগুলো যে কোনো জায়গায় যেন বেগ পোহাতে না হয়। এই যে যুবর ভাই বলল যে তারা ত্রাণ নিয়ে গিয়েছে, সীমিত ত্রাণ। আপনি একটা বোট যখন ত্রাণ নিয়ে যায়,
তখন আশেপাশ থেকে প্রয়োজনীয় মানুষগুলো এমন ভাবে আকুতি করে, তখন কে পায়নি কে কয়বার পেয়েছে অ্যাকচুয়ালি কিন্তু এটা বিবেচনা করাটা অনেক কঠিন হয়ে যায়। এই বাস্তব চিত্রগুলোর মুখোমুখি আমার হওয়া আছে, এবং ওই ত্রাণগুলো ওই মাথা পর্যন্ত যেতেও কিন্তু তাদের অনেক ইকোনমিক্যাল সাপোর্ট দরকার। এজন্য যারা ওই জায়গাটা ত্রাণ নিয়ে যাচ্ছে তাদেরকে খুব বেশি অর্থনৈতিক সাপোর্ট দেওয়া দরকার। তাহলেই এই সহযোগিতা ওই একদম একদম মানে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত একেবারে মাথার ডগার জায়গা থেকে সেই ভাইয়ের কাছে গিয়ে ত্রাণ পৌঁছক সম্ভব। আমি আবার বলবো, যারা এই প্রোগ্রামটা দেখতেছেন, যাদের কাছে পৌঁছবেন, তারা আরো ভাইয়ের কাছে, অনেক ভাইদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন। আর প্রত্যেককে আমি অনুরোধ করব যে প্রাথমিক অবস্থায় সিলেটবাসীর পাশে আমরা দাঁড়ানোর ক্ষেত্রে যেভাবে আমাদের সহযোগিতার হাত কন্টিনিউ করতেছিলাম, এটা যেন আমরা আর মানে বন্ধ করে না দিই। আমি বলবো সিলেটবাসীর ভাইদের পূর্বের অবস্থা ফিরে আসার আগ পর্যন্ত অন্তত পক্ষে তারা একটু স্বাচ্ছন্দ্যবোধ ফিল করার আগ পর্যন্ত যেন আমরা তাদের পাশে থাকি, আমরা যেন বিরক্ত না হই, আমরা যেন অধৈর্য না হয়ে যাই, আমরা যেন থমকে না দাঁড়াই। এই জন্য আমি সকলের প্রতি আহ্বান করব। আমার বিষয় আপনি একটা উদাহরণও দিয়েছিলেন যে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন পারে আসলে সব নিয়ন্ত্রণের জন্য, এবং প্রশাসন যদি এখানে একটু হস্তক্ষেপ করে বা প্রশাসন সুদৃষ্টি দেয়, তাহলে কিন্তু এই ডাকাতের উপদ্রব থেকে সিলেটবাসী এই করুণ অবস্থায় বর্তমানে খুবই নাজুক অবস্থার মধ্যে তারা রক্ষা পেতে পারে। এবং আপনি উদাহরণ দিতে গিয়ে আরো বলেছিলেন যে মানুষের মধ্যে যদি বিবেকবোধের উন্মেষ না হয়, কিন্তু আসলে আমরা কিন্তু ওই সামনে আগাতে পারবো না। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা যারা আরডি টিভির আয়োজনে এই প্রোগ্রামটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে একটা বিষয় অনুরোধ করবো, আপনারা লাইভটি শেয়ার করার মাধ্যমে আপনারা মানুষের কাছে ছড়িয়ে দিবেন। কারণ গতকালকে 27 হয়, অর্থাৎ জুনের আপনার গতকালকে 27 তারিখ ছিল, আজকে 28 তারিখ 2022। তো সেক্ষেত্রে আমাদের প্রচার মিডিয়াটা এতটা দুর্বল হওয়ার কারণে আমরা অনেকেই মনে করেছি যে বন্যা বোধহয় কমে গিয়েছে, কিংবা সিলেটে মনে হয় বন্যা নেই, সেই আগের পরিস্থিতিতে ফিরে। ইভেন আমার ধারণা অনেকটা এরকম হয়েছিল, কারণ প্রচার মিডিয়া গুলো ওইভাবে প্রচার করতেছে না। তো যখন আমাদের জুবাইর ভাই ওখানে গেল এবং তার সাথে কথা হলো, যে ভাই সেইভাবে বলতেছিল যে আসলে কিছু কিছু এতটা রিমোট এরিয়া, এতটা দূরবর্তী দুর্গম এরিয়া রয়েছে যে ওখানে, যে আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন। হ্যাঁ স্যার, আমি এই যে আপনি যে ব্যাপারটা বললেন যে প্রচার করা, এরকম আমরা অনেকের কাছে শুনতেছি যে মানে কোনো এক মহল বলতেছে যে আমরা ছাড়া কেহ মানে ত্রাণ দিতে যায় নাই, বা প্রত্যেকের আত্মকেন্দ্রিক চিন্তা করতেছে। দেখেন, আমার ফেসবুক আইডিটায় আমি আমার ফ্রেন্ড সব লেভেলের ব্যক্তিদেরকে আমি ফ্রেন্ড রাখি, সব লেভেলের আলাদা ব্যক্তিদেরকে। এ পর্যন্ত প্রায় প্রাথমিক অবস্থায় খুব বেশি ঝুঁকিপূর্ণ জায়গা থেকে ম্যাক্সিমাম ত্রাণের ব্যাপারে ভূমিকা ছিল আলেম ওলামাদের, ম্যাক্সিমাম। সেক্ষেত্রে আজকে সাংবাদিক মহলের বা মানে এই প্রচার মিডিয়ার মহলের উপরের খুব মানে ফার্স্ট লেভেলের মিডিয়ার মহলটা আলেম ওলামাদের নামটাই আনতেছে না। কখন এই সমস্ত মানুষের মনে আল্লাহ তাআলার ভয় ঢুকবে? কখন? হ্যাঁ বলে, তাহলে কি আলেম ওলামারা দান করতেছে প্রচারের জন্য? না, প্রচারের জন্য নয়, তবে প্রচার প্রয়োজন। আপনাদের একজনের কথায় সাধারণ জনগণ যা দান করবে, একজন আলেম ওলামার কথায় তার চেয়ে বহুগুণ দান করবে। এটাই প্রমাণটা এখন পর্যন্ত কি আপনারা পান নাই? এর প্রমাণ এখন পর্যন্ত আপনাদের বুদ্ধিতে লাগে নাই, এখন পর্যন্ত আপনাদের সুবুদ্ধি হয় নাই। আমরা তাদের অবস্থা সম্পর্কে প্রচার করছি না, যারা অবদান রেখেছে আমরা তাদেরকে ঢেকে রাখার চেষ্টা করতেছি। আল্লাহ আমাদেরকে বুদ্ধি বোঝার তৌফিক দান করুক। বরং যারা দান করতেছে তাদেরকে আরো উৎসাহ করতে হবে, এবং প্রকৃত সমস্যায় জর্জরিত ব্যক্তিদের অবস্থাটা ভালোভাবে তুলে ধরার জন্য আমরা সর্বোচ্চ অনুরোধ করছি প্রচার মিডিয়া। আমি অন্য ভাবেও খবর নিলাম, আল জুবায়ের যখন আমাকে এই বিষয়টা বললো যে তার তথ্য কতটা অথেন্টিক, এইটা জানার জন্য আমি অন্য কিছু পরিচিত ভাইদের সাথে যোগাযোগ করলাম। তো তারা আমাকে ওই সময় তারা সিলেটে উপস্থিত, সুনামগঞ্জে উপস্থিত, তারা তাদের সেলফি বলেন বা ছবি তুলে আমাকে পাঠালো এবং বললো যে কই আমরা যেখানে আছি এই যে সে জায়গা তো শুকনো আছে, এইমাত্র আমরা অমুক জায়গায় ত্রাণ দিলাম। কিন্তু বাস্তব অবস্থা যখন আল জুবায়ের আমাকে দেখালো, তার ভিডিও ফুটেজ যখন আমি দেখলাম, তখন আমি সত্যি অভিভূত হয়ে গেলাম। কিছু মানুষ এমনটাই, এমনিতেই তো মিডিয়ার প্রচার নেই, মিডিয়ার ভাইদেরকে আমি সচেতন হতে বলবো, বা এমনিতে
ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, মূলধারা গণমাধ্যম বলেন, কোনটাই প্রচার ভাবে হচ্ছে না। অর্থাৎ মানুষের এক প্রকার ধারণাই হয়ে গেছে যে সিলেটের বন্যা শেষ। হ্যাঁ, তো সেক্ষেত্রে এক শ্রেণীর ভাইরা সাহায্য করতে গিয়ে যদি এইভাবে বলে যে আমরা সাহায্য দিয়ে আসছি, পানি কমে গিয়েছে বা সেখানে আর কোনো সমস্যা নেই, তাহলে সেটা তো আরো একটা নেগেটিভ প্রভাব, ইফেক্ট না হয় এফেক্ট হবে। আল জুবাইর নীলা, আপনি আমাকে যেভাবে বলতেছিলেন যে সেখানে নৌকা বা ট্রলারে দুর্গম এরিয়ায় পৌঁছাটা অনেকটা কষ্টকর এবং ইতিমধ্যে সেখানে নৌকা ট্রলারের ভাড়াও অনেক বেশি, ট্রানজেকশন কস্টটাও অনেক বেশি, এই বিষয়টা যদি একটু সংক্ষেপে আমাদেরকে তুলে ধরতেন। আচ্ছা, আসলে ওখানে একটা বড় সমস্যা এখন একটা হলো তেলের সমস্যা। তেলের দাম, আপনার তেলের দাম ছিল আগে 100 টাকা মেবি লিটার ছিল, ওইটা এখন 200 করে ফেলছে, অনেক জায়গায় আবার 300 করে ফেলছে। এখন একটা পজিটিভ দিক হলো সেনাবাহিনীর কিছু, মানে যারা সেনাবাহিনীর যারা টিমটা গেছে, তারা ট্রাকে করে বোট নিয়ে আসছে, আলাদা করে ট্রাকে করে বোট নিয়ে আসছে, সরকারিভাবে বোট নিয়ে তারা ওই ট্রাক বোট নিয়ে তারপর ঘুরছে এবং ওই ত্রাণ দেওয়ার ব্যবস্থাটা ওইটা দিয়ে করছে। এখন যারা বলছিল পানি নাই, এমন 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 রুরাল এরিয়া আছে যে এরিয়া গুলা আপনার আগে ত্রাণ দেওয়া প্রয়োজন ছিল, এখন প্রয়োজন নাই, কারণ ওইখানে পানি নেমে গেছে। আপনারা যে বলেন হবিগঞ্জ থেকে আরো আগে যে এরিয়া গুলা, ওখান থেকে এখন পানি নেমে গেছে প্রায়। আপনার জলাভূমি যেগুলো ছিল ওগুলো এখন শুষ্ক হয়ে মাঠগুলো দেখা যাচ্ছে। কিন্তু সুনামগঞ্জ আপনার তার পার্শ্ববর্তী এরিয়া গুলো এখনো পানি নামার কোনো নাম নেই। পানি নামতেছে, এখন পানি যা নামতেছে তা নামার মতন না। তাহলে আপনার যেখানে 6 হাত পানি ছিল সেখানে 2 হাত পানি নেমেছে। এখন আপনার 4 হাত পানি ওখানে আছে। 4 হাত পানি না নামা মানে এই না যে পানি নেমে গেছে সব, তাই না? এখন ওখানে পজিটিভ কিছু দিক আছে। পজিটিভ কিছু দিক বলতে হলো সেনাবাহিনী খুব কষ্ট করছে। সেনাবাহিনী এবং ওখানে স্থানীয় চেয়ারম্যান আছে, চেয়ারম্যানরা আসলে আমরা যেটা দেখলাম যে রাস্তা ভেঙে গেছে, পানির চাপে রাস্তা ভেঙে গেছে এবং তারা সাথে সাথে ওই রাস্তাটাকে মেরামত করেছে এবং যাতায়াত ব্যবস্থা করেছে। যাতায়াত ব্যবস্থা ভেঙে গেলে তো বাকিটা শেষ। আপনার যাতায়াত ব্যবস্থা ভেঙে গেলে একদম কোনো যোগাযোগ, কোনো ব্যবস্থাই থাকবে না এবং সেখানে যাওয়ার মতন কোনো স্কোপই থাকবে না। আমরা যারা যাই, আমরা যারা যেতে পারছি, এগুলা আসলে যাওয়ার মতন কোনো অবস্থা থাকবে না। তাহলে এদের যে ভূমিকাগুলো অবশ্যই ভালো আছে, আমি এদের পজিটিভ জানাবো। আসলে অনেক সময় দেখা যায় এদের নেগেটিভ ভূমিকা, চাল চুরি করতেছে, তারপরে অনেক মানুষ এগুলো দেখে, কিন্তু এদের পজিটিভ ভূমিকা আছে অবশ্যই সুনামগঞ্জে বর্তমানে। এখন আরেকটা জিনিস হলো, মানুষ যার যার অবস্থান থেকে ঢাকাস্থ যত মানে তার পরিচিত আছে এদের সাথে যোগাযোগ করছে। যেমন আমাদের যে ত্রাণটা গেছে, এটার মাধ্যমটা হলো ওখানে একজন আমাদের পাথর ব্যবসায়ী, ওখানে পাথর ব্যবসায়ী, সে আমাদের পাথর সাপ্লাই করে, এখন আমার ভাইয়ের পাথর সাপ্লাই করে। এখন সে ভাইয়ের সাথে যোগাযোগ করেছে যে ভাইয়া, যে এরকম এরকম সমস্যা আছে, আমাদের অবশ্যই এরকম ত্রাণ পাঠান। তো শোনার সাথে সাথে আমার জাহাঙ্গীর, মোহাম্মদ জাহাঙ্গীর ভাইয়া, সে এবং জাহিদ হাসান রনি ভাই, এরা শোনার সাথে সাথে ত্রাণের ব্যবস্থা করেছে এবং সাথে সাথে পাঠানোর ব্যবস্থা করছে। তাদেরকে বিশেষ ধন্যবাদ যে তারা সাথে সাথে এই জিনিসটা করেছে। এখন এরকম যারা আছে, যারা পরিচিত আছে, অবশ্যই এভাবে যোগাযোগ করে আপনি দেখেন আপনার পরিচিতরা কিরকম অবস্থায় আছে, এই তাদেরকে ঠিক আছে কিনা, খেতে পারছে কিনা, তাদেরকে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেন। আরেকটা প্রশ্ন আমাকে আপনি করছেন যে সাংবাদিক বা আপনার যারা ত্রাণ দিতে যাচ্ছে তাদের বিপদের সংখ্যাটা কি? তাদের বিপদের সংখ্যাটা হলো, আপনার সাথে একটা মোবাইল আছে, মোবাইলটার দাম নিম্ন হলো 15,000 টাকা। ওখানে যারা খারাপ মানুষ আছে, যারা এই পরিস্থিতিতে ডাকাতি করতে পারছে, তারা আপনার উপরে হামলা করতে 2 মিনিটও ভাববে না, তাই না? তো এই জিনিসটা আমরা আসলে প্রথম ভিতরে যখন গেছি তখন একটু সাবধানেই গেছি, মানে নিজেদেরকে একটু ভয় ভয় করে গেছি যে যদি কেউ হামলা করে বসে, আপনার তো আসার কোনো সুযোগ নেই। আপনার চারদিকে পানি, আপনি যদি সাঁতার না জানেন আপনি আসার কোনো সুযোগ নেই। রাস্তাঘাট আপনার কোমর সমান পানির নিচে আছে, অনেক সময় দেখা যায় রাস্তাঘাট মাথা নিচে আছে, নেই কোথাও নেই, রাস্তাঘাট সব পানিতে একাকার টইটুম্বুর হয়ে গেছে। এবং কেউ যদি নৌকা ছাড়া, নৌকা বা ট্রলার ছাড়া, এক কথায় মানে পানি বাহিত যান ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। সমস্ত পানি, আপনি আমাকে এইভাবে বলতেছিলেন। এবং আপনি আরেকটা কথা আমাকে বলেছিলেন যে মানুষ মারা যাচ্ছে এবং তাদেরকে দাফন দেওয়ার মতো ব্যবস্থা নেই, খুব একেবারে খুব মানে খুব মানবেতর একটা অবস্থা। হ্যাঁ, এইটা আপনি কিরকম দেখেছিলেন এবং আপনি দেখেছিলেন জানাজাও হচ্ছে, এটা সংক্ষেপে বলতে। আচ্ছা, আমরা যখন যাই তখন মানে প্রথম যাই ত্রাণ টান দিয়ে আসতেছি, তখন আমরা দেখতেছি যে একটা জায়গায় মসজিদ, সমতুল্য জায়গা, ওরকম জায়গায় একটা মানুষ মারা গেছে। হয়তো কিছু সামান্য মুসল্লি তারা উপস্থিত থেকে ওখানে জানাজা পড়াচ্ছে, জানাজা পড়ানোর পরে আপনার হয়তো দাফনের ব্যবস্থা করছে। এখন দাফনটা কোথায় হচ্ছে, যেসব জায়গা
পানি নেমে গেছে, 2 হাত পরিমাণ পানি তো নেমেছে। এখন ওই 2 হাত পরিমাণ পানি নামার পরে যেসব কবরস্থান একটু পানি মুক্ত হয়েছে ওখানে দাফনের অবস্থা আছে, কিন্তু একটা লাশ 10 হাত আপনার 10 কিলোমিটার দূরে মারা গেছে, ওখান থেকে জানাজা পড়িয়ে তারপরে এই পর্যন্ত আনতে গেলে আপনার নৌকা ভাড়ার ওই যে যে সমস্যাটা ওইটার সামনে পড়তে হবে, তাই না? এখন আমরা এরকম নিউজে শুনেছি আমরা যে মারা গেছে তো আল্লাহর নাম নিয়ে পানিতে ছেড়ে দিয়েছে যে যা হওয়ার হবে, এরকম এরকম নিউজে শুনেছি। এখন বর্তমান পরিস্থিতিতে হয়তো দেখা যাচ্ছে একটু স্বাভাবিক হয়েছে, এই কারণে দেখা যাচ্ছে লাশ দাফন করা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে কোন জায়গায় দাফন করা যাচ্ছে না, 2 দিনের অপেক্ষা, কোন জায়গায় আবার ফ্রিজিং এর মাধ্যমে ব্যবস্থা করা হয়েছে। কিন্তু পরিস্থিতি খুব খারাপ, আসলে পরিস্থিতি দেখতে গেলে খুব খারাপ। এবং আবার একটা জিনিস আমরা দেখেছি যে যখন পানি নামতেছে তখন কিন্তু প্রবল বেগ নিয়ে নামতেছে। তো আমাদের একটা কাহিনী শোনালো তারা, যে একটা ঘরে শুধু একটা মহিলা, উনি মানে বয়স্ক, উনি একলা থাকে। তো ওই ঘরের 5 মিটার সামথিং, ওনার হাঁটু সমান পরিমাণ ওই এরিয়া থেকে পানি ভেঙে চুরে যাচ্ছে আর কি। তার টিনের ঘর ওই লেভেল সব ভেঙে চুরে তারপর ওই পানি নেমে যাচ্ছে। তাহলে বুঝেন ওখানে পরিস্থিতি বর্তমানে কি। আর তিনি কিন্তু ওই তৎকালীন ওই সময় ওই ঘরের মধ্যে আছে, তাহলে মানুষের নিরাপত্তা আসলে নাই এখন ওখানে। জি, ধন্যবাদ। আমি দোয়া করি আমরা আসলে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, আরডি টেলিভিশনের পক্ষ থেকে, আরডি টেলিভিশনের পরিবারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। ওই সমস্ত সেনাবাহিনী, ওই সমস্ত আইন শৃঙ্খলায় নিয়োজিত যে সমস্ত বাহিনীরা তারা জীবনের ঝুঁকি নিয়ে ওই এরিয়ায় কাজ করতেছে। এবং আপনি আমাকে বলতেছিলেন যে আপনি আসার সময় দেখছিলেন যে প্রশাসনের বোট, মানে স্পিড বোট ঢুকেছে সহায়তা করার জন্য। আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই সমস্ত প্রশাসনের যে সমস্ত ভাইরা আছে, আল্লাহ তাদের শক্তি সামর্থ্যকে দ্বিগুণ করে দিক এবং এই আত্মপীড়িত মানবতায় তারা যেন সর্বোচ্চ ডেডিকেশন, সুপ্রিম স্যাক্রিফাইস যেন করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক। মুফতি মিজানুর রহমান স্যার, আপনার কাছে আসবো। তার আগে মুফতি আল জুবায়ের, আপনার কাছে আরেকবারের মতন আসবো, আপনি প্রস্তুত থাকবেন। শেষবার এবারে আমি মুফতি মিজানুর রহমান স্যার আপনার কাছে যাচ্ছি। যে কথা আমরা শুনতেছিলাম যে মানুষ মারা যাচ্ছে, তাদের মানে পানির পরিমাণ এত যে সেখানে দাফন দেওয়ার মতন ব্যবস্থা নেই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই নৌকা ভাড়া বা ট্রলার ভাড়া এক প্রকার তারা জুলুম করতেছে, এই করুণ পরিস্থিতিতে জুলুম করতেছে। এই সার্বিক সব বিষয় মিলিয়ে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ তলহা মাহমুদ ভাই। প্রকৃতপক্ষে যে এই যে বন্যা, সিলেটবাসীদের অঞ্চলের যে বন্যাটা হওয়ার কারণে কিছু কিছু সমস্যা হবে, এগুলো তো আর ঠেকিয়ে রাখা যাবে না। একটি মানুষ মারা গেলে, একটি পরিবারের একটি মানুষ মারা গেলে, যতই তার চারপাশের স্বজনরা তাদেরকে সহযোগিতা করুক না কেন, কিন্তু পরিবারের প্রধান মারা গেলে একটা ইফেক্ট কিন্তু পরিবারের উপরে পড়বেই। কিন্তু তার স্বজনরা যদি তার পাশে সহযোগিতার কথা নিয়ে, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার ইনস্টিটিউট নিয়ে তার পাশে নিয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু যে তাদের পরিবারের প্রধান মারা গেছে এর কারণে যে সমস্যাগুলো হচ্ছে, এটা কিন্তু তারা কিছুটা লাঘব পায় এবং তাদের আত্মার মধ্যে কিছুটা প্রশান্তি কাজ করে। সে জায়গা থেকে যে আমি আগেই একটা কথা বলেছি যে আমাদের দেশের মানুষের নৈতিকতা, চরিত্র, আত্মকেন্দ্রিক চিন্তা, এটার চিত্রটা এতটা নিচে নেমে গেছে যেটা বর্ণনা করার মতো না। কিন্তু তারপরও এই সিলেটবাসীদের যেই তারা যে একটা খারাপ সময় কাটাচ্ছে, আমাদের সকলের সহযোগিতা যদি কন্টিনিউ থাকে, তাহলে এই যে মারা যাচ্ছে কিন্তু তাকে কবর দিতে তারা পারছে না, যারা রোগী তাদেরকে সঠিকভাবে চিকিৎসা করাতে পারতেছে না, যারা ইতিপূর্বে খাবারে অনেক সমস্যা হচ্ছে, নানান ধরনের সমস্যা হচ্ছে, সবকিছুই তাদের কাছে হালকা মনে হবে যদি তারা তাদের চারপাশের অধিবাসীদেরকে তাদের জন্য সহযোগী হিসেবে পায়। এই কষ্টগুলো তাদের কাছে হালকা হবে। গভর্নমেন্টের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত যদি তারা সন্তোষজনক পায়, তাহলে কষ্ট তাদের কাছে কষ্ট মনে হবে না। আপনি মনে করেন আমরা যে উদ্দেশ্যে এই লাইভ প্রোগ্রাম করতেছি, যেন আমরা যেন তাদেরকে সহযোগিতা করি, সরকারের পক্ষ থেকে যদি তাদেরকে সহযোগিতা করা হয়, তাহলে আপনি কি মনে করেন যে এক মুহূর্তের মধ্যে সিলেটবাসী ঠিক
তাদের আগের জীবনযাত্রার মানে চলে আসবে? না, সেটা কিন্তু স্যার সেটা কখনো সম্ভব না। সমস্যা যখন বন্যা হয়েছে, বন্যা কিছু সমস্যা ক্যারি করে নিয়ে এসেছে, এটা আমরা লাঘব করতে পারবো না। এই লাশ দাফন দিতে পারতেছে না, চিকিৎসার সমস্যা হচ্ছে, কোন দুষ্কৃতিকামী লোভীরা তাদের উপর অত্যাচার করতেছে, বাজার দর তাদের উপর বেড়ে যাচ্ছে, হ্যাঁ, ডাকাতরা, এই সমস্যাগুলো বন্যা নিয়ে এসেছে। কিন্তু অ্যাকচুয়ালি সিলেটবাসীর কাছে এই সমস্যাটা সমস্যা মনে হবে না। যাদের স্বাবলম্ব আছে, তাদেরকে সামর্থ্য আছে, তারা যদি তাদের পূর্ণ সামর্থ্য নিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করে, তাহলে এই কষ্টটা তাদের কাছে কষ্ট মনে হবে না। আমি আমার জায়গাটা থেকে কতটুকু উপস্থাপন করতে পারছি সেটা আমি বুঝতে পারতেছি না, কিন্তু চেষ্টা করতেছি যে আসলে আমাদের উচিত তাদের পাশায় আমাদের সর্বোচ্চ বিনিয়োগে তাদের পাশে দাঁড়ানো। এটাই, এতটুকুই আমি তালহা মাহমুদ ভাই বলবো। আর সর্বোপরি আবারও বলবো যে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছি, আয় আল্লাহ তাআলা, আপনি সিলেটবাসীর প্রতি রহম করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনার কাছে আমরা আরো একবার আসবো, সুষম বন্টন বিষয়ে আপনার কাছ থেকে আরো একবার শেষবারের মতন শুনবো। তার আগে আমি আল জুবায়ের নিলয়, আমি আপনার কাছে শেষবারের মতো যে প্রশ্ন দুটো করব সেটা হচ্ছে, আপনি আমাকে যেভাবে বলতেছিলেন যে ধনীরাও ত্রাণ নিতে আসতেছে, যাদের বাড়িতে খাদ্য আছে বা যাদের ত্রাণের প্রয়োজন নেই তারাও ত্রাণ নিতে আসতেছে, হ্যাঁ, এবং ওখানে কে ধনী গরিব এটা আপনাদের বুঝতে ডিফিকাল্ট হচ্ছে, স্কারসিটি হচ্ছে, কঠিন হচ্ছে। এই একটা প্রশ্ন আমাকে উত্তর দিবেন। আরেকটা প্রশ্ন, সেটা আপনি আমাকে যেভাবে বলতেছিলেন যে ওখানের মানুষের যে করুণ পরিস্থিতি, তাদের যে আর্তনাদ, হ্যাঁ, তাদের যে ব্যথা, ব্যথিত হৃদয়, এটা মানে ভাষায় প্রকাশ করার মতন না, আপনি এইভাবে আমাকে বলতেছিলেন। এবং আপনাদেরকে দেখে তারা উৎসাহিত হয়েছে এবং তারা বলতেছিল খুব খুশি হয়েছিল এবং তাদের চোখের অশ্রু বিসর্জন করেছিল। এই দুইটা বিষয় যদি একটু সামারাইজ করে আমাকে বলতেন। আচ্ছা, প্রথম বিষয়টা যেটা হলো, ভাই যদি আরেকবার একটু বলতেন আমার ভালো হতো। মানে প্রথম প্রশ্নটা যেটা আপনার ছিল একটু যদি বলতেন, প্রথম প্রশ্নটা আমাকে একটু আরেকবার বললে ভালো হতো। প্রথম প্রশ্নটা হচ্ছে যে ধনী যারা ছিল, আচ্ছা আচ্ছা ধনী ঠিক আছে, মানুষরাও ওখানে ত্রাণ পেয়েছে বিষয়টা। আচ্ছা, আমরা যখন যাই ওখানে, তখন মানে আমাদের সাথে তো একটা প্রতিনিধি ছিল, আমাদের সাথে ওখানকার একজন প্রতিনিধি ছিল। আমি আপনাকে একটু থামিয়ে দিচ্ছি, সুপ্রিয় দর্শক এবং শ্রোতা যারা শুনছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আজকে হচ্ছে 28/6/2022, অর্থাৎ আজকে জুন মাসের 28 তারিখ। আমরা কিন্তু এই এখন যে পরিস্থিতি শোনাচ্ছি এটা ছিল গতকালকের পরিস্থিতি, অর্থাৎ 27/6/2022। তাহলে আপনারা বুঝতেছেন যে আসলে কত নাজুক থেকে নাজুক অবস্থায় রয়েছে। আমরা যারা মনে করতেছি যে বন্যা বোধহয় সিলেটে নেই, সিলেট থেকে বন্যা চলে গিয়েছে, তাদের উদ্দেশ্যে মূলত এই লাইভটা করা, যে আসলে বন্যা যায়নি, বন্যা তার জায়গায় অবিচল আছে, অটল আছে, সে যায়নি। হয়তো কিছু কিছু জায়গার পানি কমে গিয়েছে, কিন্তু অনেক জায়গায় এখনো অবিচল অবস্থায় রয়েছে এবং মানুষ দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছে। যে আল জুবায়ের নীল, আপনি যেটা বলতেছিলেন যে ধনী লোকরাও ত্রাণ আসতেছে সেখানে। আমাদের সাথে একজন প্রতিনিধি ছিল যে ওখানকার স্থানীয় এবং একটু ভালো পর্যায়ে আছে, এবং সে তো একজন আপনার বাড়ির প্রতিবেশী, তার অবস্থা তো আপনার জানার কথা। কারণ শুধু প্রতিবেশী, আপনার গ্রামের মানুষ কার কি অবস্থা আছে আপনার জানার কথা, বর্তমানে কে কি অবস্থায় আছে। তো দেখা যাচ্ছে যার গোলা ভরা ধান আছে সেও আসতেছে আপনার ত্রাণ নিতে। এখন আপনি কাকে দিবেন? আপনার তার পর্যাপ্ত পরিমাণ খাবার আছে এবং সে খেতে পারতেছে, সবকিছু আছে, তারপরে সে ত্রাণ নিতে আসতেছে। কারণ এটা একটা বাংলাদেশে একটা উৎসব হয়ে গেছে, ত্রাণ দিলে আমার নিতে হবে, আমার অধিকার, আমি কেন ছাড় দিব, একটা ব্যাপার আছে। তো যে ত্রাণ হোক, সরকারি ত্রাণ হোক, বেসরকারি ত্রাণ হোক, ওই ত্রাণ গুলো আসলে যারা সব শ্রেণীর মানুষটা আসতেছে। এখন ত্রাণটা মূলত কাদের জন্য? যারা প্রচুর খারাপ অবস্থায় আছে, প্রচুর খারাপ, আপনার মানে খাওয়ার মতন স্কোপ নাই, তার খাওয়ার মতন কোনো অবস্থাই নাই, তাদের জন্য ত্রাণটা। এখন সেখানে যদি আপনার কিছু ধনী মানুষ বা ধনী বলতে মধ্যবিত্ত, তারা যদি এসে ভিড় করে, এখন এটা একটা লজ্জাজনক বিষয়, এটা প্রচুর লজ্জাজনক বিষয়। এখন তাদেরকে আপনি আলাদা করার মতো সুযোগ নাই। আপনি তাদের দেখলে বুঝবেন না যে কে কি অবস্থায় আছে, কারণ সবাই পানিবন্দী, সবাই তো পানিবন্দী। এখন এর মাঝে আপনার দেখার মতন অবস্থা নেই। এই জিনিসটা আসলে তালিকাভুক্ত করে তারপর যদি করা যেত তাহলে অবশ্যই খুব ভালো হইতো, তাহলে প্রচুর খাবার বেঁচে যেত। এবং যারা ভালো আছে তাদের আসলে, এই যে যারা আমাদের দেশে একটা জিনিস দেখা যায় যে মধ্যবিত্তরা খাবার চাইতে লজ্জা পায়, যদি অবস্থা খুব খারাপ থাকে তাহলে খাবার চাইতে খুব লজ্জা পায়। আসলে যদি খুব খারাপ অবস্থা থাকে তারপরে তারা খাবার নিতে আসে না। কিন্তু সিলেটের ব্যাপারটা দেখা যাচ্ছে উল্টা। আবার কিছু পরিবার আছে তারা যাচ্ছে না, কিন্তু খাবার কিন্তু তারা খাইতে পারতেছে না।
এরকম লজ্জায় আছে। তো তাদের জন্য সরকার যদি একটা কল সেন্টার সিস্টেম করতো, যে কলের মাধ্যমে তাদেরকে খাবার পৌঁছানো, যে তারা খারাপ অবস্থা আছে, তো তাদের কলের মাধ্যমে পুলিশ বাহিনী বা সেনাবাহিনীর মাধ্যমে খাবার পৌঁছে দেওয়া হোক, তাহলে খুব ভালো হতো। কিন্তু এখন যখন যারা লজ্জিত আসলে, তাদের কিছু আমার বলার কিছু নাই, আসলে তারা আসতেছে, নিতে আসতেছে। এখন ওই এলাকার মানুষ যারা আছে তারা জানে যে বিষয়টা, এই কারণে আমরা জানতে পারছি। তা যেহেতু আমাদেরটা লিস্টেড ছিল, ওই কারণে আমাদের ওইভাবে দেওয়া হয়নি। দ্বিতীয় প্রশ্নটা আপনার কাছে আছে মনে হয়, যদি একটু বলতেন। জি, যে একটু আমাকে মনে করাই দিতে পারলেন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা ছিল যে আসলে মানুষের ভিতরে যে একটা দুর্বিষহ পরিস্থিতি, তারা আপনাদেরকে জি। দেখে এতটাই স্যাটিসফাইড হয়েছে যে তাদের কাছে কেউ ও আচ্ছা যায়নি আচ্ছা। এখন পর্যন্ত। এত কোটি কোটি টাকার ত্রাণ গিয়েছে, কিন্তু এই দুর্গম এরিয়া, খুবই দুর্গম এরিয়া, মানুষ সেখানে যাচ্ছে না কারো প্রাণের ভয়ে, কারো যাতায়াতের অবস্থা খারাপের কারণে, নানাবিধ কারণে, বা কেউ অজানার কারণে। অনেক মানুষ আছে এরকম, আসলে যেমন আপনি ভয়কে, আমাকে একটু বলতে দিন, যে আপনি ভয়কে জয় করে ওখানে গিয়েছেন। হ্যাঁ, তো এরকম বেশ কিছু মানুষ, অনেক মানুষ আছে, আমি বেশ কিছু বলবো না, অনেক পরিমাণে, যে যারা ভয়কে জয় করে ওখানে যাবে, জীবনের বিনিময় হলে গিয়েও অসহায় মানুষকে ত্রাণ পৌঁছে দিয়াবে। তো অনেক মানুষ দেখি যে একদম শহর এরিয়ায়, আপনি যেটা শুরুতেই বলেছিলেন, যে একদম কাছাকাছি যারা রয়েছে বা 2-5-7 কিলোমিটারের মধ্যে যারা রয়েছে, এদেরকে ত্রাণ দিয়ে সেটার ফাইল ফুটেজ প্রকাশ করছে। কিন্তু এই যে দুর্গম এরিয়ায় আপনি গিয়েছেন, এইটা প্রকাশ করতেছে না। এই দুর্গম এরিয়ার মানুষ, যেখানে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত খারাপ, সেই মানুষগুলো আমি দেখে তাদের কেমন অনুভূতি হয়েছে, যে যারা রাত্রে মানে রাস্তায় জীবন যাপন করছে রাত্রবেলা? জি। আমি যখন ভিতরে গেছি, আমরা আমরা আমাদের টিম সহ যখন যখন ভিতরে গেছি, তখন তারা আমি জিজ্ঞাসা করতেছি এখানে কি সরকারি ত্রাণ আসছে, তারা বলতেছে না, কোনো সরকারি ত্রাণ এখন পর্যন্ত তাদের কাছে আসে নাই। এখন আমি দেখতেছি যে এত পরিমাণ সরকারি ত্রাণ রাস্তা থেকে নামতেছে, গাড়ি থেকে নামতেছে, এই ত্রাণগুলো কই যাচ্ছে আসলে? এখন ওই বিষয়টা হলো, কিছু ত্রাণ যাচ্ছে হলো সব কাছে কাছে, মানে 5 কিলো 3 কিলো, এই কাছে কাছে যারা আছে এরা ত্রাণগুলো বারবার পাচ্ছে, রিপিটলি পাচ্ছে। আবার যারা রাস্তায় আছে এরা দেখা গেছে যে সামনে একটা গাড়ি থেকে দিয়ে গেছে, পরের গাড়ি থেকে আবার ত্রাণটা পাচ্ছে। কিন্তু যারা ভিতরে আছে এরা আসলে, এক হলো নৌকা সংকট, নৌকা খুব, এখানে আসলে একটা আল্লাহর কুদরত আছে যে ওই এলাকায় সবসময় হাওর অঞ্চল, পানি থাকে, তো নৌকাগুলো আছে। আপনি একবার চিন্তা করেন যে ওই এলাকায় যদি কোন সবসময় পানি না থাকতো, শুধু নদী কেন্দ্রিক নৌকাগুলো থাকতো, হাওরে কোনো নৌকা থাকতো না, তাহলে কিন্তু আজকে আরো খারাপ অবস্থা হতো। একটা দুইটা নৌকা থাকতো, দেখা যেত তাদের নিয়ে যাওয়াটা একটা বড় বিষয় হয়ে যেত। যে কয়টা আছে ওই কয়টা নিয়ে আসলে চলাচল যোগ্য। আর ত্রাণ আসতেছে, ত্রাণ আসলে অল্প অল্প হলেও আসতেছে, কিন্তু যারা গভীরে তারা পাচ্ছে না। এখন আমরা যাওয়ার পরে তারা হাহাকার লাগিয়ে দিয়েছে। এখন আমাদের ওইটাও একটা লিস্টেড ত্রাণ, আমরাও একটা সীমাবদ্ধতায় আবদ্ধ। আমরা যতটুকু পারছি সবার জন্য বিস্কুট নিয়ে গেছি, যে কাউকে কিছু না দিতে পারি, অন্তত বিস্কুটটা দিয়ে সবাইকে দিয়ে আসতে পারি। আমরা সবাইকে বিস্কুটটা দিয়েছি, এবং যারা ত্রাণ প্রত্যাশী এদেরকে ত্রাণ দিয়ে আমরা ওখান থেকে আসছি। এখন তাদেরকে অস্ত্র অনেকে কেঁদে দিয়েছে, যে এরকম এরকম বলতে গিয়ে অনেকে আসলে এরকম কেঁদে দিয়েছে, অনেক ভাবে করেছে। আবার অনেকে বলতেছে আমরা কি পাবো না, আমরা বলছি যে আসলে চেষ্টা করব, এখন কিছু করার নেই, এই পরিস্থিতি ওখানকার। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন এবং শুনছেন, আপনাদেরকে সকলকে রিকোয়েস্ট করব লাইভটি একটু শেয়ার করে দিবেন। আরেকটি বিষয় হচ্ছে, যারা পরবর্তীতে যাবেন ওখানে বা আগামীতে যাওয়ার চেষ্টা করতেছেন, তাদের জন্য একটা বিষয় বলবো। আসলে আমাদের মা বোনরা কিন্তু অনেক সময় অনেক বিষয় থেকে তারা কিন্তু বঞ্চিত, অবহেলিত। হ্যাঁ, অনেক সময় তাদেরকে মূল্যায়ন করা হয় না। তাদের যে বিশেষ বিশেষ মেডিকেল ইকুইপমেন্ট প্রয়োজন, পাশাপাশি আমি স্পেশালি যে বিষয়টা মানে সাপোর্ট করব সেটা হচ্ছে যে স্যানিটারি ন্যাপকিনের জন্য। হ্যাঁ, এই এই খুব একটা করুণ পরিস্থিতি, এর মধ্যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট জিনিসটা কিন্তু আমরা কিন্তু মানে ইয়া করতেছি না, গ্রাহ্য আমি করতেছি কিছু না। হ্যাঁ, বলতে চাচ্ছি। অবহেলা করতেছি। এই বিষয়টা একটু খেয়াল রাখার জন্য সকলকে অনুরোধ করবো। আমি শেষবারের মতন আসবো মুফতি মিজানুর রহমান স্যার আপনার আচ্ছা, কাছে। ঠিক আছে। যেমনটা আপনি শুনছিলেন যে সেই দুর্গম এরিয়ায় ত্রাণ এখনো ওইভাবে পৌঁছায়নি বা পায়নি কেউ। হ্যাঁ, দুর্গম এরিয়ায় সেই মানুষগুলোর জীবনটা কেমন, এভাবে এতদিন দিনের পর দিন কিভাবে তারা জীবন যাপন করতেছে, এবং তারা এতটাই বিমূর্ষ অবস্থায় হয়েছে যে তাদেরকে এই আমাদের আল জুবাইর ভাই বা তাদের টিম গিয়েছিল, তাদেরকে দেখে তারা উৎফুল্ল হয়েছিল, তাদের মুখে যেন একখানা চাঁদের হাসি এসেছিল, যে যেখানে তারা কোনো কিছু পাচ্ছিল না, সম্পূর্ণ ডিসকানেক্ট অবস্থা। হ্যাঁ, যোগাযোগ এক প্রকার পৃথিবী থেকে ডিসকানেক্ট অবস্থায় তারা লাইফ লিড করতেছিল। তো সেখানে আবার অনেকে দেখা যাচ্ছে যে জুবাইর ভাই আরো বলতেছিল যে সরকারের পক্ষ থেকে প্রচুর ত্রাণ যাচ্ছে, সরকারি গাড়িগুলো যাচ্ছে,
আমরা কিন্তু মূলত কারো সমালোচনা করতেছি না, আমরা মূল বিষয়টা কি ওখানে সেইটাই আমরা তুলে ধরতেছি। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আবারও বলতেছি, আমরা কোনো সংগঠন বা কোনো অর্গানাইজেশন বা কোনো গভর্নমেন্টের সমালোচনা নয়, বরং বাস্তব পরিস্থিতি কি সেটা তুলে ধরার জন্যই আজকের এই প্রোগ্রামটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। যে জুবাইর ভাই যেটা বলতেছিল যে সেখানে সরকারিও প্রচুর ত্রাণ যাচ্ছে, সংগঠনের ত্রাণ যাচ্ছে, অর্গানাইজেশনের ত্রাণ যাচ্ছে, ব্যক্তিগত ত্রাণ যাচ্ছে, কিন্তু এই ত্রাণগুলো লিমিটেড একটা নির্দিষ্ট এরিয়া, শহর কেন্দ্রিক এরিয়া বা কাছাকাছি 2-4-5-10 কিলোমিটারের মধ্যে বন্দি, কিন্তু এটা দুর্গম এরিয়ায় পৌঁছেনি বা যাচ্ছে না। এইটা বন্টন কিভাবে হতে পারে, এবং এই টোটাল অনুষ্ঠান সামারাইটা যদি মুফতি মিজানুর রহমান করতেন। ধন্যবাদ তলহা মাহমুদ ভাই। আসলে আমি এই পর্যায়ে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে গিয়ে যে ত্রাণ দেয়া এটা একটা আয়োজন, কিন্তু সেই ত্রাণটা ডিস্ট্রিবিউশন করা কিন্তু আর একটা ভিন্ন আয়োজন। আমরা অনেক সময় খাবারের আয়োজন করি। এখন খাবারের আয়োজনে আমরা 500 লোকের বাজেট করলাম, 500 লোকের খাবারের বাজেটে খাবার রান্না হলো, কিন্তু আমাদের গ্রামগঞ্জে এই রকমের অনুষ্ঠানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে 500 লোকের আয়োজনে 700 লোক হয়ে গেছে। খাবারের পরে আবার যারা এই আয়োজন করেছে তারা বলা বলি করে একে অপরের সাথে যে আমাদের আয়োজনে আরো ভালো খাবার ডিস্ট্রিবিউশন করতে পারতাম, কিন্তু আমাদের বাজেট ছিল 500 জনের, কিন্তু লোকজন এসে গেছে 700। এবং যারা খাবার উপভোগ করেছে তারাও বলেছে না আলহামদুলিল্লাহ, আমরা তো এরকমটা ফিল করি না, আলহামদুলিল্লাহ যা খেয়েছি ভালো খেয়েছি। তা আমি বলবো, এটা কি খাবারের আয়োজনের ফলাফল না ডিস্ট্রিবিউশনের আয়োজনের ফলাফল? এটা কিন্তু ডিস্ট্রিবিউশন আয়োজনের ফলাফল। যারা খাবার বন্টন করেছে, যারা খাবার ডিস্ট্রিবিউশন করেছে, তাদের আয়োজন এতটা পরিপাটি ছিল যে অনেক সময় অল্প খাবার দ্বারাও বেশি লোকের ম্যানেজ করা যায়। আর খাবার আমরা বেশি রান্না করার পরও যদি ডিস্ট্রিবিউশনটা আমাদের পরিপাটি না হয়, সাজালো গুছালো না হয়, তাহলে কিন্তু আমরা আমাদের টার্গেটের কম লোক হলেও খাবার ডিস্ট্রিবিউশন ভালো না হয় না এবং সমালোচনার মুখোমুখি হতে হয়। এজন্য যারা আমরা ত্রাণ ডিস্ট্রিবিউশন করতেছি, আমি আবারও বলি যে আপনিও যে কথাগুলো বলেছেন যে যারা ত্রাণ নিয়ে ওখানে যাচ্ছে তারা বীর পুরুষ, তাদের সমালোচনা করার কোনো যোগ্যতা ভাষা আমাদের নেই। কিন্তু আপনারা ত্রাণ সংগ্রহণ করা, ত্রাণের আয়োজন করা, এক্ষেত্রে যেই বুদ্ধি, বিবেচনা, শ্রম, অর্থ বিনিয়োগ করেছেন, এই ত্রাণটা ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার পূর্বে এরা ডিস্ট্রিবিউশন আয়োজনের জন্য ওর চাইতে বেশি শ্রম, বুদ্ধি এবং অর্থ বিনিয়োগ করা উচিত। তাহলেই আসলে সঠিক ব্যক্তিদের কাছে ত্রাণগুলো পৌঁছানো সম্ভব। এই কাজ যারা করতে যাই, আমাদেরকে ধৈর্য অনেক ধরতে হবে। আমাদেরকে ধৈর্যের ক্ষেত্রে অধৈর্য হওয়া যাবে না, যেটা আমরা তো অনেক দিয়েছি, আমরা অনেক গিয়েছি, আর কত যাব। কিন্তু না, যেহেতু আমরা খলিফা, প্রতিনিধি, আমি আবার বলেছি, আরো একটা টকশোতে বলেছিলাম যে আল্লাহ তাআলা কাউকে খাবার বেশি দেয়া এবং কাউকে খাবার না দেয়া দ্বারা পরীক্ষা করেন যে আল্লাহ তাআলা যাকে রিজেক দিয়েছেন তিনি তার রিজেকের অংশ অন্য বান্দাদেরকে দেয় কিনা। এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর ইচ্ছা। এটা দ্বারা আল্লাহ তাআলা উভয় কি বিবেচনা করবে, উভয় কি বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। সুতরাং সিলেটবাসীদের মধ্যে, সিলেট জেলার মধ্যে, বিভাগের মধ্যে যেই সেই ভাইয়েরা সমস্যায় আছে তাদের পর্যন্ত পৌঁছে যাওয়াটা আমাদের দায়িত্ব। কিন্তু ত্রাণ হাতের নাগালের লোকদের কাছে ত্রাণ দেওয়াটা আমাদের দায়িত্ব না, বরং প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সঠিক প্রয়োজনীয় ব্যক্তির কাছে ত্রাণ দেওয়াটাও কিন্তু আমাদের দায়িত্ব। এজন্য আমি বলেছি, ত্রাণের আয়োজন করা, খাবার সংগ্রহ করা, অর্থ সংগ্রহ করা, ওখানে যাওয়া যেরকম একটি কাজ, তেমনি ভাবে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে উপযুক্ত ব্যক্তির কাছে দেওয়াটাও কিন্তু একটা বড় কাজ, বড় দায়িত্ব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদের সহজ করুন। আল্লাহ যেন আমাদেরকে সহজ করে, আমরা যেন ধৈর্য ধারণ করে, একটু কষ্ট ক্লেশ করে আসলেই যাদের প্রয়োজন তাদের কাছে, যেমন তলহা মাহমুদ একটা বলেছেন যে মা বোনদের প্রয়োজনের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো, যে সমস্ত প্রয়োজনীয় থিংস গুলো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা।
অনেক অনেক ছোট ছোট অনেক বিষয় অনেক ব্যক্তির কাছে অনেক বড় ব্যাপার, কিন্তু আমরা হয়তো বা আমাদের চিন্তার রেঞ্জে আনি না, কিন্তু আনতে হবে। ওখানে মা বোনেরাও অনেক সমস্যায় রয়েছে। মা বোনদের ব্যক্তিগত প্রয়োজনীয় ব্যক্তিগত থিংস গুলো ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে আমরা একটু ভূমিকা পালন করব। সুতরাং একটু একটু আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের প্রয়োজনীয় ব্যক্তিগত বিষয়ের পাশাপাশি শিশু বাচ্চা যারা রয়েছে তাদের খাবারেরও একটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তারা তো এই শুকনা রাইট চিরামুড়ি রাইট খাবার অবশ্যই একটু। রাইট রাইট রাইট। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করুন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমিন আসসালামু আলাইকুম। আমিন। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা কাছে ভাই, কিংবা দূরে, আল জুবায়ের ভাই আপনি কি কিছু বলবেন? জি আপনার কি জি 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 আমি কিছু অপ্রাসঙ্গিক কিছু বিষয় বলছিলাম, কারণ এটা মানুষের জন্য খুব দরকার। এখন যারা ঢাকা থেকে যাবে তারা যেন মানে ওখানে যাওয়ার কিন্তু খুব সহজ সহজ কিছু রাস্তা আছে। এখন ওই রাস্তাগুলো আমরা গুগল ম্যাপ সম্পর্কে জানি। এখন ওই গুগল ম্যাপ দিয়ে আমরা যখন দেখতে যাই তখন দেখা যায় রাস্তাটা ভালো, কিন্তু রাস্তাটা আসলে ভেঙে গেছে। অনেক এরকম রাস্তা আছে যে রাস্তা পানির কারণে ভেঙে গেছে, রাস্তাটা রিপেয়ার হয় না। আপনারা 60 কিলো চালিয়ে যাবেন, তারপর দেখা গেল আবার ফিরে আসতে হলো। আপনারা একটু ওখান থেকে লোকাল যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এই রাস্তাটাকে দিয়ে কি যাওয়া যাবে কিনা। না জেনে মানে যাওয়ার চেষ্টা করবেন না অবশ্যই আপনারা, কারণ পরিস্থিতি আপনারা বুঝতেছেন। পানি নামতেছে, পানি কিন্তু রাস্তা ভেঙে চুরে তারপর নেমে যাচ্ছে, কারণ এই পানি কিন্তু আবদ্ধ পানি। তো অবশ্যই একটু চেষ্টা করবেন যে সবার থেকে জেনে তারপরে যাওয়ার। আর মেডিকেল ইকুইপমেন্ট বলতে আপনার স্যালাইন স্যালাইন জিনিসটা অবশ্যই দরকার, কারণ পানির মধ্যে অনেকের ডায়রিয়া, তারপর অনেক কিছুতে আক্রান্ত হয়ে যাচ্ছে। আর প্যারাসিটামল জিনিসটা আপনাদের অবশ্যই নিতে হবে, কারণ হলো পানিবাহিত রোগ। আপনার জ্বর হয়ে যাচ্ছে, অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে, এই ওষুধগুলো আসলে পাচ্ছে না। এখন এইগুলো যদি নিয়ে যায় অবশ্যই ভালো হবে। আর আমি অবশ্যই ধন্যবাদ জানাবো বিদ্যুৎ বিভাগের লোকদের, কারণ তারা যেটা করছে এটা আমি ভাবতে পারি না যে এখানে তারা এই ধরনের ভূমিকাটা পালন করছে। এর মধ্যে পানি বন্যার মধ্যে তারা দেখা গেছে যে আপনার 5টি ঘরে বিদ্যুৎ দেওয়ার মতন অপশন নাই, 20টা ঘরে দেওয়ার মতন অপশন আছে। তারা 5টি ঘরের সংযোগ কেটে তারপরে 20টা ঘরের বিদ্যুৎটা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে এই পানির মধ্যে। এটা আসলে ধন্যবাদ দিয়ে না দিয়ে বলা যায় না কিছু, কারণ আমাদের এই অঞ্চল মানে আমরা দক্ষিণের লোক, আমি দক্ষিণের লোক। তো আমরা দক্ষিণে যারা আছে তারা দেখি একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে গেছে, কারেন্ট দেওয়ার মতন তাদের কোনো স্কোপ নেই। কিন্তু এই বন্যার মধ্যে তারা যে বিদ্যুৎটা ধরে রাখতে পারছে, মানুষের সাথে যোগাযোগ, বিদ্যুৎ না হলে কিন্তু মানুষ যোগাযোগ করতে পারতো না। তো এইটা যে ধরে রাখতে পারছে এটা অবশ্যই ধন্যবাদ দেওয়ার মতন একটা, প্রশংসা করার মতন বিষয়। যে এবং আমরা জি ভাই। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত প্রশাসনের ভাইরা এখন পর্যন্ত, সেনাবাহিনীর ভাইরা, অন্যান্য ডিপার্টমেন্টের আইন শৃঙ্খলায় নিয়োজিত ভাইরা এখন পর্যন্ত কাজ করতেছে। এবং আমরা যেন শুনতে পাই যে পরবর্তীতে যে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলায় অন্যান্য যে সকল বাহিনী রয়েছেন তাদের পর্যাপ্ত সহযোগিতার কারণে সিলেটবাসী খুবই উৎফুল্ল এবং স্যাটিসফাইড হয়েছে। এবং আমরা তাদের জি সেই লাইভ যেন আমরা প্রচার করতে পারি যে প্রশাসনের ভূমিকা কিরকম হওয়া উচিত, একটা দেশের প্রশাসন কিভাবে মানুষের সেবা করে, এই লাইভ যেন আমরা প্রচার করতে পারি। আমরা সেই এক্সপেকটেশন, প্রত্যাশা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে রাখতেছি। এবং সুপ্রিয় দর্শক এবং শ্রোতা যারা এই অনুষ্ঠানটি এতক্ষণ ধরে প্রায় 1 ঘন্টা ব্যাপী অনুষ্ঠানটি শুনছেন, আপনাদেরকে বিনীত অনুরোধ করব অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন। শেয়ারের মাধ্যমে হতে পারে আপনার একটি শেয়ার এমন কারো কাছে পৌঁছতে পারে যে তিনি ওখানের জন্য যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবেন। আমি বারবার তারিখটা বলতেছি, আজকে হচ্ছে 28/6/2022, গতকালকে ছিল 27/6/2022। আমরা কিন্তু গতকালকের তারিখটা, গতকালকের সেখানে কি পরিস্থিতি ছিল আমরা কিন্তু সেইটা বলছি। এবং আমাদের সাথে যে অতিথি যিনি প্রত্যক্ষভাবে ওই স্থান দেখেছেন, আল জুবায়ের নিলয়, তার কাছ থেকে তিনি বাসায় রাত্র 1টার পরে মনে হয় খুব সম্ভব উনি বাসায় একটার পরে আসতে হয়েছে আমাদের, এসেছে। তো সেখানে পরিস্থিতি কি, বাস্তব পরিস্থিতি কি, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। সুতরাং আমরা যারা অনেকে মনে করি যে বন্যা বোধহয় সিলেটে নেই, বন্যা বোধহয় চলে গেছে, এইটা যাদের ভাবনা বা এইরকম প্রচারণা যাদের আছে সেলফি দিয়ে যে এই জায়গা শুকিয়ে গেছে, এই ধরনের মিথ্যা বা অপপ্রচারে আপনারা কেউ কান দিবেন না, এক কথায় গুজবে কান দিবেন না। সঠিক বাস্তব পরিস্থিতি কি সেইটা বিবেচনা করার চেষ্টা করবেন। আমি সর্বশেষ পরিস্থিতি আলোকে কবির একটি কবিতার বিশেষ দুটি পংক্তি উপস্থাপনের মাধ্যমে আমি বিদায় নিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে, উষর মরুর ধূসর বুকে বিশাল যদি প্রাসাদ গড়, তার চেয়ে একটি হৃদয় বড় করা অনেক বড়। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, কবির এই কবিতা আমরা যেন সিলেটবাসীর ক্ষেত্রে, স্পেশালি সুনামগঞ্জবাসীর ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করুক, আমাদের সেই তৌফিক দান করুক। সর্বোপরি সিলেট সহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডত্ব এবং অস্তিত্বকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হেফাজত করুক।
এবং আবারও সিলেটবাসীর ব্যথিত প্রীত হাহাকারকৃত আত্মকৃত আর্তনাদ অবস্থায় যে হৃদয় রয়েছে, যে পরিস্থিতি রয়েছে, যে মন রয়েছে, সেই পরিস্থিতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত পরিত্রাণ দান করুক, আমিন সুম্মা আমিন। আমি ধন্যবাদ জানাচ্ছি আল জুবায়ের নিলয় আমাদেরকে সহযোগিতা করার জন্য, এবং আমি আরো ধন্যবাদ জানাচ্ছি মুফতি মিজানুর রহমান স্যার আপনাদেরকে, এবং সর্বোপরি সকলকে, যারা যে সমস্ত শ্রোতারা এতক্ষণ পর্যন্ত অনুষ্ঠানটি দেখলেন, সকলকে আরডি টেলিভিশন তথা রেনেসাস ডাক টেলিভিশন পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।